আমরা বলে থাকি যে অন্ধকারের পরে নাকি আলো আসে, এরকম একটি আলোর সন্ধান দিচ্ছি আপনাদেরকে। আলোটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য। সেই আলোটি হলো বছরের প্রথম দিনে যেই ধামাকা আমরা দেখেছি, যেই সফলতা দেখেছি, তা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে ছোট্ট শক্তিশালী একটা দেশ, বাট কলিজা ভাই সেই লেভেলে। দেশটার নাম কি? আমি আশ্চর্য হয়ে গেছি যে এই ঘটনা কেমনে ঘটাইলো। গত 54 বছরের মধ্যে শ্রেষ্ঠ সময়, সবচেয়ে সুন্দর সময়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ইনভলভমেন্ট চাই বাংলাদেশে, প্রত্যেকটা ডিসিশন মেকিং এ। আই নো ওয়াই আই সে দ্যাট। ডিসিশন বাস্তবায়ন করতে, ইমপ্লিমেন্ট করতে পুষার হিসাবে তাদের অংশগ্রহণ, পার্টিসিপেশন থাকতেই হবে, তার কোনো বিকল্প নেই। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে। এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে। মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা তিনজন একযোগে পদত্যাগ পত্র সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে। বললেন যে আমরা এই সরকারে থাকছি না, আমরা রাজপথে থাকবো, আপনারা সরকার চালান। এই ঘোষণাপত্র দেওয়া নিয়ে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না। এটার বিরোধিতা কে করছিল? এই ঘোষণাপত্র যেন দেওয়া না হয় এটার জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল। আর আমাদের যে তিনজন উপদেষ্টা আছে, শিক্ষার্থী আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে মাহফুজ আলম, এরা পদত্যাগ করছে। কেমন হবে নতুন সংবিধান? ইভেন তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন, জনগণ এই সংবিধানকে চায়, মানে নতুন সংবিধানকে চায়। তো চলুন দেখি তিনার এই নতুন সংবিধানের মধ্যে কি কি তিনি ঘোষণা করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন, এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নাম বলছি না, তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় স্বার্থপর। যখন তারা 15-16 বছর ধরে হাসিনাকে গদি থেকে নামাতে পারেনি বা একটা ফেয়ার ইলেকশনে বাধ্য করাতে পারেনি, এবং দিন দিন এই রাষ্ট্র এক নায়কতন্ত্রে চলে গেছে, ফ্যাসিজমের একদম কি বলবো নোংরা কি বলবো স্টেজে গিয়ে পৌঁছে গেছে, এবং একটা সময় সকল দল নিরুপায় হয়ে গেছে এবং হাসিনাকে মানতে বাধ্য হয়ে গেছে যে হাসিনা ছাড়া কোনো উপায় নেই। সেই সময়টাই গুটি কয়েক ছাত্র একটা আন্দোলন তৈরি করে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী, এবং তারাই তাদের নেতৃত্বের মাধ্যমে এই সরকারের পতন ঘটায়। অনেক সমন্বয়ক এভাবে বলেছে যে ভাই আমরা যখন এই আন্দোলনটা করছি আমাদের অনেক বড় বড় দল মিসগাইড করার চেষ্টা করেছে। আমি সেই দলগুলোর নাম বলবো না, বড় দলগুলো কিরকম মিসগাইড আমাদেরকে বলছে, এভাবে করো, এভাবে করো, এভাবে করো। যখন তারা আমাদের এভাবে ওভাবে বলতো, এগুলো নিয়ে আমরা আবার আমাদের ফোরামে বসতাম সমন্বয়ক, এবং আমরা দিন শেষে দেখতাম যে এভাবে এভাবে করলে আওয়ামী লীগের লাভবান হবে এবং আওয়ামী লীগ আমাদের এই চূড়ান্ত লক্ষ্যকে বিচ্যুত করে দেবে। তখন আমরা বুঝেছি যে এই বড় দলগুলো যারা আওয়ামী লীগের পতন চায় তারাও আওয়ামী লীগের দোষর হয়ে গেছে, তারা আমাদের আন্দোলনকে ধ্বংস করতে চায়। কি ডেঞ্জারাস বিষয়টি খেয়াল করেন। আমি মনে করি বড় দলগুলোর প্রধানরা সমন্বয়কের সাথে কথা বলে সেই লোকগুলোর নাম, ঠিকানা বা তাদের অবস্থান জানা উচিত। কেন তারা অন্য দলে বসে হাসিনা সরকারকে টিকিয়ে রাখার এই ষড়যন্ত্র করেছে, মিসগাইড করে। আসেন দ্বিতীয় বিষয়টি হলো এই ছাত্রদের 1.5 মাস আগের প্রস্তাব কোনো দল সাড়া দেয়নি। যখন ছাত্ররা বাধ্য হয়ে 31 ডিসেম্বর একটা প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণা করেছে, তখন সরকারের ভেতরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। আসিফ নজরুল স্পষ্ট বলেছেন এটি করলে, মানে এটি সম্পূর্ণ বিরোধিতা তিনি করেছেন, একদম ছাত্রদের মুখের উপর তিনি বলেছেন এটা সম্পূর্ণ, এটা হতে দেবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন ভাবে মিসগাইড করা হয়েছে, উপদেষ্টারা করেছে, বা প্রথম আলো ডেইলি স্টার এমন ভাবে তাকে মিসগাইড করেছে, কুপরামর্শ দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছেন তাহলে আমি আর সরকারে থাকবো না, যদি ছাত্ররা প্রোক্লামেশন ঘোষণা করে তাহলে আমি আর এই সরকারে থাকবো না, মানে তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন ছাত্ররা, আমাদের 3 সমন্বয়ক যারা এখন সরকারে আছে, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা 3 জন একযোগে পদত্যাগ পত্র সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে। বললেন যে আমরা এই সরকারে থাকছি না, আমরা রাজপথে থাকবো, আপনারা সরকার চালান। কারণ আমরা সরকারের এই ব্যর্থতা দায় নেব না, কারণ আমরা এই ব্যর্থতার জন্য এত মানুষের জীবন দেয়নি, আমরা বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে, কিন্তু আমরা একদম মৃত্যুর দুয়ারে ছিলাম এবং আমাদের ডাকে এই দেশে 1.5 লক্ষ মানুষ আহত হয়েছে, 20,000-এর অধিক আহত, মানে গুরুতর আহত, শুধু না পঙ্গুত্ব বরণ করেছে, 2,000-এর অধিক মৃত্যুবরণ করেছে। এখনো অজানা বহু শহীদ রয়েছেন যাদের তালিকায় হয়নি, যাদেরকে সরকার বিভিন্নভাবে গণকবরে কবর দিয়ে ফেলেছে। 3 সমন্বয়ক বললেন এই জন্য আমরা বিপ্লব করিনি যে আপনারা হানিমুন পিরিয়ড পার করবেন, এই জন্য আমরা বিপ্লব করিনি যে সরকার ব্যর্থ হবে, এই জন্য আমরা আন্দোলন করিনি এত মানুষকে জীবনের বিনিময়ে, এত মানুষের জীবনের বিনিময়ে ফ্যাসিস্টকে সরাইনি যে আমরা একটা বড় থ্রেটে থাকবো। কারণ এই যে রাষ্ট্র ব্যবস্থা বা এই কাঠামো যে কোনো সময় যে কোনো দল তার স্বার্থটাকে অবৈধ করে আমাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে দেবে। যখন 3 ছাত্র সমন্বয়ক
মাহফুজ নাহিদ এবং আসিফ একযোগে পদত্যাগ পত্রে সিগনেচার করে ইউনূস সরকারকে দিয়ে দিলেন, তখন ইউনূস সরকার বাধ্য হলেন এই প্রোক্লামেশন মেনে নিতে। তখন তিনি বললেন ওকে, তাহলে সরকার একটা প্রোক্লামেশন জারি করবে। এবং প্রশ্ন হলো এই সিদ্ধান্তটা একদম 11th আওয়ারে এসে কেন হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার প্রত্যেকটা বক্তব্যে ছাত্রদেরকে একটা বড় উচ্চতায় পৌঁছে দিয়েছেন, বড় জায়গায় রেখে তার সরকার ব্যবস্থার ঘোষণার কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি কেন প্রথম আলো, ডেইলি স্টার বা তার কিছু আওয়ামী ফ্যাসিজমের দোষর উপদেষ্টাদের পরামর্শ চলবেন? এটা নিয়ে দারুণ রহস্য তৈরি হয়েছে। বিষয়টা এখন ক্লিয়ার করি। ছাত্ররা বুঝতে পারছেন, মানে যেহেতু ছাত্ররা একটা সরকার গঠন করেছেন, রাষ্ট্রে একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল, শেখ হাসিনা এই দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, প্রত্যেকটা সিস্টেম অকেজো করে দিয়ে গেছে। এই ছাত্ররা ক্ষমতায় বসে রাষ্ট্রের যে কোনো ভাবে রাষ্ট্রটাকে একটা স্থির জায়গায় আনার জন্য ফাইট করছেন। তারা কিন্তু আমাকে সমন্বয়ক যারা বলেছেন, তারা কিন্তু প্রোক্লামেশন নিয়ে চিন্তা করছিলেন, কিন্তু তারা শেষ সময়টা পাচ্ছিলেন না। এত এত আন্দোলন হচ্ছিল, একটার পর একটা আন্দোলন হচ্ছে, এখান থেকে আনসার লীগ, ওখান থেকে গার্মেন্টস লীগ, ওখান থেকে হকার লীগ, সেখান থেকে রিক্সা লীগ, ওখান থেকে অটো রিক্সা লীগ। বাংলাদেশে প্রতিদিনই যে একটার পর একটা আন্দোলন তৈরি হচ্ছিল, ছাত্ররা এগুলো মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছিল। আর বাকি উপদেষ্টারা তারা এসি রুমে বসে চুল টানছিল। কিন্তু মূলত নেপথ্যে এই আন্দোলনগুলো বন্ধ করতে, এই লীগ বাহিনীর তাণ্ডব বন্ধ করতে আমাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি হিমশিম খাচ্ছিল। আর অন্যদিকে বাকি যতগুলো উপদেষ্টা আছে, তারা মনে হচ্ছে যে এই মানে তারা এই বিপ্লবকে ওন করছে না, বা এই বিপ্লব তাদের কিছু না, বা তারা এখন একটা রাষ্ট্রীয় ক্ষমতা চাকরির মতো বসে 9টা 5টা অফিস করে বাসা গিয়ে ঘুমাবে, এই টাইপের ছিল। একদম সমন্বয়কদের কথাগুলো বলছি। তো এই পরিস্থিতিতে ছাত্ররা যখন দেখলেন যে কিরে ভাই, জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করে সবকিছু করে দিলেন, এখন রাষ্ট্র পরিচালনায় ওইসব লোকদেরকে বসিয়েছে, কিন্তু ওইসব লোক আমাদের সাপোর্ট দিচ্ছে না, আমরা তাদের সাপোর্ট দিচ্ছে না। আমাদের উপদেষ্টারা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, একটা আমলা সঠিকভাবে তা পালন করছে না, পুলিশ ঠিক মতো কাজ করছে না। দেখবেন যে 5 তারিখের পর নতুন সরকার গঠনের পর পুলিশের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে, কিন্তু যাদেরকে দিচ্ছি তারা কাজ করতে পারছে। আমি ডিএমপি বা ঢাকার বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের পুলিশের সাথে কথা বলেছি, তাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। তারা কিন্তু খুবই আন্তরিক ছিলেন কাজের ব্যাপারে, কিন্তু তারা বলছেন যে আমাদের নির্দেশগুলো মাঠ লেভেলের পুলিশ ঠিক মতো বাস্তবায়ন করছে না। মানে আওয়ামী লীগ যাদেরকে রেখে গেছে, তারা পুরো সরকারকে ফেল করাতে একদম আদা জল খেয়ে নেমেছে, শপথ করে নেমেছে। নাহিদ ইসলাম কি বললেন যে আমাদের অধিকাংশ আমলারাই রাষ্ট্রকে সাহায্য করছে না, এবং তারা রাষ্ট্রকে ব্যর্থ করতে, সরকারকে ব্যর্থ করতে নেপথ্যে কাজ করছে, এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে, এবং খুব দ্রুত, অল্প দিনের মধ্যে। নাহিদ ইসলাম, যিনি প্রধান সমন্বয়ক ছিলেন এই আন্দোলনে, তিনি স্টেট বলেছেন এবং সকল রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আমাদের উদ্দেশ্যে বলেছেন, সবাইকে বলছি এই রাষ্ট্রকে রক্ষায় কাজ করেন। আর যারা ফ্যাসিজমের দোষর হয়ে রাষ্ট্রকে ব্যর্থ করতে চাচ্ছেন, তাদের সকল তথ্য আমাদের কাছে চলে এসেছে, তাদের তালিকা শুদ্ধ আমাদের কাছে চলে এসেছে, তাদের বিরুদ্ধে এখন আমরা ব্যবস্থা নেব। যখন ইউনূস বললেন যে ছাত্ররা প্রোক্লামেশন জারি করলে আমি ক্ষমতা ছেড়ে দিব, আমি আর সরকারে থাকবো না, আর তখন ছাত্র তাদেরকে বললেন যদি এই প্রোক্লামেশন জারিতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা ছাত্ররা এই সরকারে থাকবো না। 3 উপদেষ্টা একযোগে পদত্যাগ পত্রে সাইন করলেন। তখন ইউনূস মানে ওভার ছাত্রদের ওভারক্রাউন্ডে ইউনূস আটকে গেলেন। ইউনূস কি করবেন? বাধ্য হয়ে বললেন ঠিক আছে, এই প্রোক্লামেশন জারি করবে সরকার, এবং তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলেন। এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে কয়েকদিন ধরে ঘুরতেছে, কিন্তু বলতে পারতেছি না। রাষ্ট্রের মানে হাই সিকিউরিটির ব্যাপার আছে, সিক্রেটের ব্যাপার আছে। তো এরপরে যখন গভীর রাতে বৈঠকটা হলো, তখন ছাত্ররা বললো ঠিক আছে, যেহেতু সরকার আমাদের প্রোক্লামেশন জারি করছে, তাহলে আমরা মার্চ ফর ইউনিটি একটা ঘোষণা করি। অর্থাৎ এটা হবে বাংলাদেশের সকল দলমতের মার্চ, যারা ঐক্যের জন্য এই মার্চে যোগ দেবে। দেখা গেল কি এখানে বড় বড় অনেক দল, জামাত বা বিএনপি আসেনি। জামাত শিবির ব্যস্ত ছিল তাদের সম্মেলন নিয়ে, বিএনপির অবস্থাটা আমি জানি না, কিন্তু বিএনপির বড় বড় নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা ছাত্রদেরকে সহ্য করতে পারছে না। খুব দুঃখজনক ব্যাপার হলো কি জানেন, রাজনীতিটা যদি রাজনীতির জায়গা হয় জনগণ এবং দেশের জন্য, সেটা সুন্দর, স্বচ্ছ, মানে কি বলবো, পরিচ্ছন্ন পথে আগায়। আর রাজনীতিটা যদি হয় ক্ষমতার লোভে, এটা কখনো সঠিক পথে এগোয় না, নোংরা ভাবে আগায়। যে ছেলেগুলো, আপনি দেখেন যে বিএনপি ছাত্রদের এই কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনের লাস্ট 3 দিন আগ পর্যন্ত বিএনপি তাদের সমর্থন দেয়নি। বারবার বিএনপি মিডিয়াতে সামনে বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্টেটমেন্ট গুলো দেখেন, সোশ্যাল মিডিয়াতে সেগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে। তিনি বলছেন এই আন্দোলন আমাদের না, এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। যখন ছাত্ররা এক দফায় এসে হাসিনার পতন ঘটাবে, তখন তারা এসে বললো যে আমরাও এই আন্দোলনের সাথে শরিক হয়েছি বা আমাদের সমর্থন। কিন্তু আন্দোলনটা তৈরি করেছে কারা? মার খেয়েছে কারা? জীবন দিয়েছে। এখন যদি বিএনপি বলে যে আমাদেরও 450 মারা গেছে, এটা কিন্তু বিএনপির আহ্বানে এসে মারা যায়, ছাত্রদের আহ্বানে এসে মারা গেছে যারা, এটা বিএনপির ওন করার কিছু নেই, এটা জামাতের ওন করার কিছু নেই, এটা ছাত্রদের ওন করার বিষয়। ছাত্ররাই বরং তাদেরকে মাঠে নামিয়ে এনেছে। এখন ধরেন আমি বিএনপিকে পছন্দ করি, আমি ছাত্রদের আহ্বানে গিয়ে গুলি খেয়েছি, এই বিজয় বা এই দায় ছাত্রদের, বিএনপি না, কারণ বিএনপি তো আমাকে সেখানে পাঠায়নি। এই হলো একটা বিষয়। বিএনপি বরাবরই বলে আসছে যে ছাত্রদের এই সংবিধান পরিবর্তনের পেছনে কেউ নয় কেউ তো একটা খেলা খেলছে।
আর সন্দেহের তীর তাদের জামাতের দিকে। আর এই বিষয়টাকে আরো 100 গুণ বিশ্বাসযোগ্য করে তুলেছে গতকালকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সম্মেলন ছিল বা সদস্য সম্মেলন ছিল প্রায় 15 বছর পরে। সেখানে জামাতের আমির সহ বিভিন্ন ঊর্ধ্বতন নেতারা ছিলেন, সেখানে সার্জিস আলমও ছিল। আর সেই প্রোগ্রামে বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম হুজুর তিনি একটা সংবিধান ঘোষণা করেছেন, যে ইসলামী সংবিধান কেমন হবে, নতুন সংবিধান। ইভেন তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন জনগণ এই সংবিধানকে চায়, মানে নতুন সংবিধানকে চায়। তাহলে প্রশ্ন উঠে বারবারই যে 72-এর সংবিধান পরিবর্তনের পেছনে জামাত কি আসলে ভূমিকা রাখছে? কারণ কাজী ইব্রাহিম হুজুরের এই বক্তব্য, এটা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। তো চলুন দেখি তিনার এই নতুন সংবিধানের মধ্যে কি কি তিনি ঘোষণা করেছেন। কাজী ইব্রাহিম বলছেন যে বিপ্লবোত্তর নতুন সংবিধান বাংলাদেশের হবে, আর আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু। আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি গ্রহণ করে ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি। তো প্রথম অধ্যায় হবে ভিত্তিমূলক নীতি। ধারা 1, রাষ্ট্রের প্রকৃতি, এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ, একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরীয়ত থেকে উদ্ভূত এবং ন্যায় বিচারের সমতার জন্য নিবেদিত থাকবে। ধারা 2, রাষ্ট্রের লক্ষ্য কি থাকবে? আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা, সকল নাগরিকদের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা। 3, নৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় প্রচার করা। 4, সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। 5, বৈশ্বিক ইসলামিক সম্প্রদায় অর্থাৎ উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ধারা 3, নির্দেশনামূলক নীতি। রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে। 2, বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখা। 3, নৈতিক শাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার উপর। 4, শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর। ধারা 4, আমরা একজন সুপ্রিম লিডার প্যানেল করব, সেই প্যানেলে রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে। তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে, যার ভিত্তি হলো ইসলামী আইনশাস্ত্রে জ্ঞান, ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বের দক্ষতা। ধারা 5, বিশেষজ্ঞ পরিষদ থাকবে। বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদের নির্বাচন করবে, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। 2, পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে, তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড এবং পূরণ করতে হবে। ধারা 6, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী আইন এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে, যা সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরিচালিত হবে। ধারা 7, মৌলিক অধিকার। সকল নাগরিক, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের কাছে সমান। মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট, অমুসলিমরাও একটি রাজনৈতিক ইউনিট, কেউ সংখ্যালঘু নয়। 2, ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ, সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে। 3, রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে, নারী ও শিশুর সুরক্ষা করবে। অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয় বরং গৃহবন্দী করা যাবে। পারিবারিক সমস্যার ক্ষেত্রে নারী ও পুরুষের উভয়ের বংশের পরিবারের বিচারিক নিয়োগ করা হবে। ধারা 8, নাগরিকদের দায়িত্ব। নাগরিকদের ইসলামী মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে। জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় অংশগ্রহণ করার সকল নাগরিকদের বাধ্যতামূলক দায়িত্ব হবে। ধারা 9, সশস্ত্র বাহিনী তত্ত্বাবধান। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে। তাদের মিশন হলো ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতি বজায় রাখা। তো তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, অপরদিকে বিএনপির মধ্যে টেনশন 10 গুণ বেড়ে যাচ্ছে যে চুচাল এই যে আন্দোলনগুলো সামনে আসছে মেটিকুলাসলি, এগুলার পেছনের মাস্টার মাইন্ড কে কি তাহলে জামাত ইসলাম? কেন জামাত ইসলামের নাম এখানে সরাসরি আসছে? কারণ প্রোগ্রামটা ছিল জামাতের, সেখানে জামাতের সর্বোচ্চ নেতারা ছিল। আবার বৈষম্য বিরোধীরা যারা বলেন বা অনেকেই বলে থাকেন যে বিএনপির সবচেয়ে বড় অভিযোগ যে কানেক্টিভিটি তো একটা আছে জামাতের সাথে, এই বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির। কারণ এই যে নতুন সংবিধান প্রণয়ন করার মানে ধারাটা বা রূপরেখা কাজী মুফতি ইব্রাহিম নিয়ে আসছেন, এখানে আপনার এই সংগঠনের মুখ্য আহ্বায়ক সার্জিস আলম বা প্রধান সমন্বয়ক আমরা যদি দেখি সার্জিস আলম, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং তার বক্তব্যেও এই 24 অভ্যুত্থানে ছাত্র শিবিরের বা জামাত ইসলামের যে ভূমিকা ছিল তিনি এটাকে নিয়ে কিন্তু প্রকাশ্যে কথা বলেছেন। তো আসলে এই সংবিধানের তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, আদৌ কি এটাকে বিএনপি মেনে নেবে, অন্যান্য দলগুলা মেনে নিবে, বা সরকার সংবিধান যে কমিশন সংস্কার আছে সেখানে কি এগুলাকে মেনে নিবে নাকি আসলে ধরেন মেনে নিবে না? তবে এই ধারাটা যারাই রচনা করেছেন, এটা মুফতি কাজী ইব্রাহিমের মতন একজন ইসলামিক বক্তার কাজ না, এটা আলাদাভাবে করা হয়েছে। তিনি এটাকে ঘোষণা দিয়েছেন বা পাঠ করেছেন, এটাও কেউ কেউ বলছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।